সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। বিএনপি নেতা ইলিয়াসকে কখন কিভাবে গুম করা হয় ফাঁস করলেন অপহরণে জড়িত র্যাব সদস্য। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরে ইলিয়াস পত্নীকে কি বলেছিলেন শেখ হাসিনা। অগ্রাধিকার ভিত্তিতে যা যা করতে চায় সরকার, জানালেন উপদেষ্টা। দেশ বিদেশি ষড়যন্ত্রকারীরা বিডিআর হত্যাযজ্ঞ চালিয়েছে, জানালেন কমিশন প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন একথা জানান। এজেডএম জাহিদ হোসেন জানান, এই মুহূর্তে যেসব ফরমালিটি আছে সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত 10টায় ইনশাল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা দোহা এবং দোহা লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন। এ তথ্য জানিয়ে জাহিদ হোসেন বলেন, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সন্ধ্যা 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই বিমানেই খালেদা জিয়ার আগামীকাল রাতে লন্ডন যাত্রা শুরু হবে। জাহিদ হোসেন জানান, আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের 4 জন চিকিৎসক ও প্যারামেডিক্সরা থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 সদস্য এই বিমানে যাবেন। তারা হলেন শাহাবুদ্দিন তালুকদার, FM সিদ্দিক, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এজেডএম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। ইলিয়াসকে কখন কিভাবে গুম করা হয় ফাঁস করলেন অপহরণে জড়িত র্যাব সদস্য। সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন। এদিকে গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময়ে SSF এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে, DGFI এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসাবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরেই আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত 15 বছরে আটক অনেকেই ছাড়া পান। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে। পরে অবশ্য জানা যায়, ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। সাংবাদিক অলিউল্লাহ নোমানের করা সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম ও হত্যার আদি অন্ত তুলে ধরা হয়েছে। 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিতে তাহেরুল বলেন, জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন।
ইলিয়াস আলীর গাড়ি বনানীর ২ নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর ২ নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে। ট্রাইব্যুনাল সূত্র আরও জানায়, ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হাসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে ১১ জন এবং আরেক সদস্য ১৩ জনকে খুন করেছিল। উল্লেখ্য, জিয়াউল হাসান তখন র্যাবে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ২ জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল। জিয়াউল হাসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন। খনিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এ ২ সদস্যকে ক্লোজড এবং অভ্যন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ২০১২ সালের ১৭ এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত ১১টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম। পরবর্তীতে তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। তাকে তদন্ত কমিটিতে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিআর টিম। মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর ২ নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। এরপরে জিয়া তাহেরুলকে বলেন, তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান। জিআর টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল। হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময় সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল হাসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, আজ বড় একটি অপারেশন সাকসেসফুল হলাম, শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি। জিয়া একথাও বলেন যে, ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি। ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকী কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা। যাদের সামনে এই কথা জিয়াউল হাসান বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত টিম। এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম এবং অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন। অগ্রাধিকার ভিত্তিতে যা যা করতে চায় সরকার, জানালেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ করবে তা তুলে ধরেছেন উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। মাহফুজ আলম লিখেছেন, আমাদের এখনকার অগ্রাধিকার জুলাই শহীদ আহতদের তালিকা প্রণয়ন, চিকিৎসা প্রদান, আহত ও শহীদ পরিবারের সদস্যদের অর্থ সহায়তা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন, জুলাই গণহত্যার বিচার ও সে লক্ষ্যে যথাযথ মামলা ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা করা, গত ১৬ বছরের গুম, খুন ও অর্থনৈতিক লুটপাটের বিচার, লুট হওয়া অর্থ ফেরত আনা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও দ্রব্যমূল্য সহনীয় রাখা, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিবিধ প্রতিষ্ঠানগুলোর বাস্তবসম্মত সংস্কার নিশ্চিত করা, শিক্ষা, জনস্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ও আবাসন সহ সব গুরুত্বপূর্ণ খাত ঢেলে সাজানো এবং তরুণ প্রজন্মের জন্য চাকরি ও উদ্যোগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করা, রাষ্ট্রীয় প্রণোদনা বৃদ্ধি করা। কথিত উন্নয়ন অর্থনীতির বদলে জনগণ, প্রাণ, প্রকৃতি ও পরিবেশের অনুকূলে অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা, সরকারের সব কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের সেবা নিশ্চিত করা। এরপর রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তিনি লিখেছেন, অভ্যুত্থানের শক্তিগুলোকে ফেসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ঐক্যবদ্ধ করা, জাতীয় স্বার্থকে সব ক্ষেত্রে সমুন্নত রাখা এবং বিগ কর্পোরেশন ও বিদেশি স্বার্থের বাইরে বাংলাদেশের জনগণ ও প্রাণ, প্রকৃতি ও পরিবেশের প্রশ্নকে গুরুত্ব দেওয়া, জাতীয় অগ্রাধিকার তথা জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য ধরে রাখা এবং জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ফেসিবাদী ব্যবস্থা ও খুনিদের ফেরত আসার পথ রুদ্ধ করা, সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তথা নির্বাচন ব্যবস্থা সংস্কার সাপেক্ষে জনগণের রায়ের কাছে ছেড়ে দেওয়া,
সারা দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তোলা।